আসসালামু আলাইকুম। আর ২ দিন পরেই হচ্ছে নির্বাচন, এবং আমি মনে করি যে এই নির্বাচনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশের সার্বভৌমত্ব, বাংলাদেশের ঐতিহ্য এবং বাংলাদেশের অবস্থানটাকে ধরে রাখতে হলে, বিশেষ করে ফ্যাসিবাদদের হাত থেকে যে আমরা কষ্ট করে দেশটাকে বাঁচিয়েছি, তো সেই ফ্যাসিবাদের হাতে যাতে আবার দেশটা চলে না যায়। আমরা অনেকেই অনেক প্রশ্ন করতে পারি যে ঠিক আছে, আগের বন্দোবস্ত হয় কিনা, যে রূপান্তরের রাজনীতি করেছি সেই রাজনীতিটা কোথায়, সব তো আগের মতোই দেখা যাচ্ছে। আমার বিশ্বাস যে আমাদের যে বিএনপির লোকজনগুলো আগের মতো থাকবে না, সবাই তাদের নেতৃত্ব পরিবর্তন করছে। কারণ যারা এমপি হচ্ছে তারা সবাই সেই সেকেলে ধ্যান ধারণার পলিটিশিয়ান না, তারা খুব আধুনিক, তারা খুবই বাস্তবসম্মত চিন্তা করে, এবং তারা রাজনীতিটা পরিশ্রম করে মাঠ থেকে উঠে আসছে। তারা হঠাৎ করেই, এমন না যে অনেক ইন্ডাস্ট্রিয়ালিস্ট আছে না, যে অনেক বড় ব্যবসায়ী, তাকে হঠাৎ করে দলের টিকিট দেওয়া হয়েছে, তেমনটি কিন্তু নাই। যেমন ধরেন আমি আজকে যার কথা বলবো, আমি 14 গ্রাম এই কুমিল্লা এই 11 আসনটি, সেখানে কামরুল হুদাকে মনোনয়ন দেওয়া হয়েছে ধানের শীষ প্রতীকে। তাকে ভোট দেওয়া উচিত। কেন? কারণ সে দীর্ঘদিন রাজনৈতিক চর্চা করে আসছে এবং তার পরিশ্রম আছে মাঠে, এবং সে যোগ্য, ওর কাজের ব্যাপ্তি রয়েছে, নিজেও ব্যবসায়িকভাবে একজন সফল মানুষ। অথবা আমি মনে করি যে তার এই নির্বাচনের যে কৌশল এবং নির্বাচনের যে প্রক্রিয়া অত্যন্ত ভালো। তো শক্ত লড়াই হবে, এতে কোনো ভুল নাই। বাংলাদেশের যে 2-3টি নির্বাচনের এলাকার মধ্যে এই এলাকাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেহেতু জামাতের নায়েবে আমির রয়েছে এখানে, অতএব সেখানে খুবই স্বাভাবিক। তাই কিন্তু আমাদের যারা বাংলাদেশের যারা বিশেষ করে 14 গ্রামের যারা ভোটার, তাদের তো কথা বলতে হবে যে হ্যাঁ ভাই, আমরা বিএনপিকে আপনি ভোট দিবেন, এজন্যই ভোট দিবেন যে আমরা কোনো সন্ত্রাস, চাঁদাবাজ, দখলদারিত্ব করব না। আমরা আওয়ামী লীগের মতন মুজিবুল হকরা যেভাবে অন্যায় জুলুম করেছে, সেই জুলুমটা আমরা করব না, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে, যেহেতু জামাত ক্ষমতায় যাচ্ছে না, বিএনপি ক্ষমতায় যাবে ইনশাল্লাহ, সেখানে একটা সরকার যখন ক্ষমতায় যাবে, সরকারের যত সুযোগ সুবিধা, সেটি একটা সরকারি দলের লোককে এমপি করলেই কিন্তু সুযোগটা বেশি পাবে। কারণ তখন তো আবদুল্লাহ মোহাম্মদ তাহের বিরোধী দলের নেতা বা বিরোধী দলের ব্যক্তি থাকবে। অর্থাৎ এটা কিন্তু বোঝাতে হবে, কারণ মানুষ তা নাহলে বুঝবে না যে হ্যাঁ কি হচ্ছে। কারণ তখন সুযোগ সুবিধাটা কামরুল হুদাই বেশি নিয়ে আসতে পারবে, এটি বলতে হবে। বিএনপি আসলে কি কি হবে, এখন এই কথা কয়েকটা আমি বলি, অল্প কয়েকটি মিনিট আপনারা শোনেন। 14 গ্রামের প্রত্যেকটি, যে আমাদের 400-র উপরে গ্রাম, আমাদের এই যে পৌরসভার লোকজনগুলো রয়েছে, প্রত্যেক ইউনিয়নের লোকজন রয়েছে, আলকোরা থেকে কাশীনগর, যারা যারা আমার কথাগুলি আজকে শুনছেন, তাদের মনে রাখতে হবে যে বিএনপির পজিটিভ দিকগুলো আপনারা তুলে ধরেন। বিশেষ করে ইশতেহারে যেগুলো আছে, সে কথার ফুলঝুরি নাই, ইশতেহারে যেগুলো আছে সেগুলো অবশ্যই একটি কার্যকর এবং সেগুলো বাস্তবসম্মত হবে। যেমন ধরেন একটা ট্রুথ কমিশন গঠন করার কথা অতীতেও শুনেছি, বিএনপি সেটি করবে, ট্রুথ অ্যান্ড হিলিং কমিশন। তো এটা কাজ কি? এইটাই আমাদের একটা একটা ন্যায় রাষ্ট্র হিসেবে এই দেশকে পরিণত করবে, মনে রাখতে হবে। বিএনপি বলেছে যে উপরাষ্ট্রপতি করবে, তার মানে একটা বিএনপির থেকে আরও একজন মানুষ প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, তার মানে আমাদের এই বলয়কে দেখার জন্য আমাদের অবশ্যই মানে নেতৃত্ব তৈরি হচ্ছে আমাদের অনেক, যেগুলো কাজে দিবে। আপনি ধরেন প্রত্যেকটা জায়গা থেকে লোক বাছাই করে নিয়ে আসবে, বিশেষ করে প্রশাসনগুলো কীভাবে সাজাবে। প্রশাসনে আগের মতন যে গোপালগঞ্জের প্রশাসন, ফরিদপুরের প্রশাসন, এমনটি হবে না। সেটাকে বলতে চাচ্ছে মেরিটোক্রেসির একটি বাংলাদেশ বিনির্মাণ করবে, এবং ওয়ান র্যাঙ্ক ওয়ান পেনশনস যে থিওরি, সেটা আমরা নিয়ে আসব। আপনি দেখেন যে আজকে যারা এই যে আমাদের বিভিন্ন শ্রমিকরা রয়েছে, শ্রমিকদের জন্য মজুরি ব্যবস্থা প্রচলন করা হচ্ছে, যেটাকে বলা হয় প্রাইস ইন্ডেক্স বেসড ওয়েজেস। যে ওয়েজেসে নিম্ন মজুরি নিয়ে আমরা, আপনি দেখবেন যে মিয়া বাজারে গার্মেন্টস শ্রমিকরা রয়েছে, নিম্ন মজুরির জন্য তাদের যুদ্ধ করতে যাতে না হয়। মজুরি আমাদের এখানে বিসিকে শিল্পনগরীতে অনেক অনেক শ্রমিক কাজ করবে। আগামী দিনে এই দুই পাশেই দেখবেন, 14 গ্রামের দুই পাশেই শিল্প কলকারখানা গড়ে উঠবে। অতএব সেখানে আমাদের শ্রমিকরা, আমাদের 14 গ্রামের লোকরাই কাজ করবে এবং তাদের যাতে কাজ করা হয়। 14 গ্রামে কিন্তু আরেকটা বিষয় মনে রাখবেন, 14 গ্রামের প্রচুর মানুষ প্রবাসে বসবাস করে। কুয়েত, কাতার, দুবাই, মালয়েশিয়া সব বিভিন্ন জায়গায় বসবাস করে। আর ইউরোপ, আমেরিকা তো রয়েছেই, জাপান, বিভিন্ন ভালো ভালো দেশেও বসবাস করছে সবাই, এবং অর্থনীতিকে শক্তিশালী করছে। 14 গ্রামের প্রত্যেকটা ঘরে ঘরে প্রবাসী পাওয়া যাবে, এবং সেখানে প্রবাসী কার্ড দিচ্ছে। প্রবাসী কার্ড, তার মানে বিএনপি যে শুধু ফ্যামিলি কার্ড দিচ্ছে মাকে, তা না।
বিএনপি যদি আমার এক কৃষক ভাইকে ফার্মার্স কার্ড দিচ্ছে তা না, বিএনপির যে মানুষটি প্রবাসী তাকেও প্রবাসী কার্ড পাবে, এবং সেই প্রবাসী কার্ড নিয়ে তার পরিবারটাকে সুরক্ষা করার জন্য বাকি বন্দোবস্ত তারা করতে যাচ্ছে। অতএব এটি হচ্ছে আমাদের ব্যাপার। পক্ষান্তরে আপনি দেখেন যেটি বলতে চাচ্ছে যে জামাত, যেটি বলতে চায়, যেগুলো হয়তো আমাদের ধরনের নারীদের বিষয়ে জামাতের যে চিন্তা, যে জায়গাটা, নারীদের কর্মঘণ্টা 5 ঘন্টা করবে, 3 ঘন্টা সরকার থেকে টাকা দিবে, এটা বাস্তবসম্মত না। এটা বলবেন যে এটা বাস্তবসম্মত না, এটা একটা কল্পনা প্রসূত। আর বিএনপিটা হচ্ছে পরিকল্পনা প্রসূত। এই কল্পনা এবং পরিকল্পনা, এই কয়েকটা বিষয় আপনাদেরকে মাথায় রাখতে হবে। এবং জামাত যে বিষয়গুলো বলতে চায়, যেমন ধরেন $2 ট্রিলিয়ন ইকোনমি করবে, সেটাও একটা কল্পনার কথা। এবং 2040 সাল পর্যন্ত ক্ষমতা থাকতে চায় তারা। 2041 সাল পর্যন্ত থাকতে চেয়েছিল কারা? থাকতে চেয়েছিল 2041 সাল পর্যন্ত আওয়ামী লীগ। তাহলে তো জামাত আর আওয়ামী লীগের ক্যারেক্টার একরকমই হয়ে যাচ্ছে। আমি মনে করি এইগুলো যদি বলতে না পারেন, যে পথ নকশাগুলো, যেমন আমাদের ছেলেমেয়েরা কখনো কোনো, বা আমরা যারা রাজনীতি করি বা সমাজ কর্মের কাজ করি, শিক্ষকরা, আমরা দেখবি অনেকেই সাইবার বুলিং করে, বিভিন্ন রকমের জিনিস এআই দিয়ে বানিয়ে মানুষের বিরুদ্ধে লেখে। এটার ব্যাপারে তারেক রহমান বলেছে ইশতেহারে, 0 টলারেন্স, সাইবার বুলিংকে একদম দমন করা হবে। তারপরে আমাদের 14 অনেক কন্টেন্ট ক্রিয়েটার আছে, আপনারা হয়তো জানেনই না, কন্টেন্ট ক্রিয়েট করে তারা। এই কন্টেন্ট ক্রিয়েটাররা যাতে ইকোনমিক জোনে চলে আসতে পারে, কারণ একটা ডিজিটাল ইকোনমি তো হবেই। আমাদের গ্রামীণ অর্থনীতির পাশাপাশি ডিজিটাল ইকোনমি দুইটাই আমাদের 14 গ্রামে কাজে দেবে। কারণ ডিজিটাল ইকোনমিও 14 গ্রামের জন্য বেস্ট, গ্রামীণ ইকোনমিও 14 গ্রামের জন্য খুব বেস্ট হবে। এবং যেখানে আমরা দেখতে পাচ্ছি যে নারী সাপোর্ট সেল, আমরা 14 গ্রামে নারী সাপোর্ট সেল গঠন করতে পারবো, যেহেতু ইশতেহার অনুযায়ী রয়েছে। এবং কারিগরি খাতে আপনি জানেন কত টাকা বরাদ্দ হবে? 4,000 কোটি টাকা বরাদ্দ হবে। এখানে আমি নিশ্চিত যে 14 গ্রামে আমরা কমপক্ষে 100 কোটি টাকার বরাদ্দের একটা 14 গ্রাম প্রজেক্ট করতে পারবো কারিগরি শিক্ষা বাবদ। কারণ এখানে কারিগরি শিক্ষা দিলে এই লোকগুলোই আমাদের বিদেশে প্রবাসে চলে যেতে পারবে, বা বাংলাদেশে বিভিন্ন জায়গায় চাকরি করতে পারবে। তাহলে আমাদের 14 গ্রাম জোনটা খুবই দরকার। এবং এইখানে আমি মনে করি 100 কোটি আমি কমই বলেছি, আরও বেশিতেই করা যাবে, সর্বনিম্ন বললাম। এবং এটির জন্য আমিও কাজ করব, আমিও সহযোগিতা করব, আমিও কামরুহুদাকে সার্বিকভাবে সহযোগিতা করব। মনে রাখতে হবে যে আমরা ন্যাশনাল ট্রেড কম্পিটিটিভনেস কাউন্সিল গঠন করছি। বিএনপি আসলে একটা শিল্পদের, এই যে বিসিকে শিল্প হচ্ছে, কেউ কোনো জোর পাচ্ছে না, মানে কোনো স্পিড পায় না, কারণ কেউ তো তাদেরকে সহযোগিতা করে না, তারা নিজেদের উদ্যোগেই করছে। আমরা চাই একটা যে যার নতুন নতুন জিনিস তৈরি করবে, এটা একটা কম্পিটিটিভনেস হয়ে একটা সার্টিফিকেশন পাবে যে হ্যাঁ, সরকার তাদেরকে দেখবে। এবং পাশাপাশি আমরা গ্লোবাল ব্র্যান্ডিং ফ্যাসিলিটেশন দিব, যে এক একজন যদি কোনো ব্র্যান্ড তৈরি করতে পারে, 14 গ্রামের কোনো প্রোডাক্ট যদি আমরা বিশ্ব দরবারে আমরা বিক্রি করতে পারি, সেটা একটি অনেক বড় ব্যাপার হয়ে দাঁড়াবে। এবং আপনি মনে করবেন 14 গ্রামের যে পৌরসভাটাকেও আমরা একটা, এই যে বজ্র বা বিভিন্ন রকমের ময়লা আবর্জনা, এগুলোকে যাতে আমরা সম্পদে পরিণত করতে পারি, এই জন্য বলা হয় সার্কুলার মডেল বলা হয়েছে। আপনি লক্ষ্য করবেন যে বিএনপি যে 5টা পিলারের উপর দাঁড়িয়ে যে ইশতেহারগুলো দিয়েছে, প্রত্যেকটি পিলার কিন্তু গুরুত্বপূর্ণ। আমরা খেলাধুলার কথা বলি, খেলাধুলার মাঠ যেহেতু আমাদের আছে বা হবে, আমার গ্রাম ফাল্গুনকড়ার অনেক ছেলে মেয়ে খেলাধুলার জন্য খুব পাগল। আমি চাই খেলাধুলার সাথে সম্পৃক্ত হয়ে আরও তারা কিছু কাজ করুক, কারণ স্পোর্টস ইকোনমি জোন তৈরি করতে যাচ্ছে, এবং স্পোর্টস ভিলেজ তৈরি করতে যাচ্ছে, স্পোর্টস ভিলেজ। আমি চাই আমাদের বিভিন্ন ভিলেজটাকে স্পোর্টস ভিলেজে 14 গ্রামে রূপান্তরিত করা হোক। তাহলে সেখানে স্পোর্টসের উপর রিসার্চ সেল গঠন করা হবে, যেটি ইশতেহারে লেখা আছে। আমি যে কথাগুলো বলছি, এগুলো আমার নিজের পক্ষের কোনো কথা না, এটা সম্পূর্ণ ইশতেহার অনুযায়ী কথা। স্পোর্টস সেটা গবেষণা, স্পোর্টস রিসার্চের কথা বলা হয়েছে। এবং স্পোর্টস ডিপ্লোমেসি, যে আপনার এই যে ডিপ্লোমেসি জোন, আমাদের ছেলেবেলা দেশের বাইরেও যাবে, বাইরে গিয়েও কাজ করবে। আমরা বারবার এমনটি যাতে না করি যে হ্যাঁ, আমরা 1 কোটি কর্মসংস্থানের একটা পরিকল্পনা নিয়েছি 5 বছরের মধ্যে, কিন্তু জামাত 7 কোটি কর্মসংস্থানের কথা বলতে চাচ্ছে। এবং জামাত যে একটা স্থায়ী শিক্ষা কমিশনের কথা বলছে, সেটার একটা রূপরেখা আমরা কিন্তু আরও আগেই পরিকল্পনার মাধ্যমে দিয়েছি। ফলে আমাদের স্বপ্ন এবং তাদের স্বপ্ন একটা কল্পনাপ্রসূত, একটা পরিকল্পনা হচ্ছে পুরো প্ল্যানিং অনুযায়ী যাবে। আজকে দেখেন ভোট কেন্দ্র সারা বাংলাদেশে 42,741টা ভোট কেন্দ্র, যেখানে ভোট কক্ষই হচ্ছে 2,46,739টা। আপনি ভয় পাওয়ার কোনো কারণ নেই, আমাদের এত বেশি পুলিং এজেন্ট দেওয়ার সক্ষমতা, যে অনেক কেন্দ্রে জামাত পুলিং এজেন্ট দিতে পারবে না, আমি নিশ্চিত করে বলে দিতে পারি। হ্যাঁ, তাদের কিছু কিছু
এলাকা তো 20-50টা বা 100টা আসনে তারা হয়তো কাজ করতে পারতেছে এক জায়গা থেকে নিয়ে